নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি চলে এসেছি এই সপ্তম শ্রেণীর ক্লাসে মূলত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির নিয়ে রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটি রয়েছে তার আমরা সমাধান করব। তো তার আগে আমরা এবারে নতুন যে প্যাটার্ন, সেই প্যাটার্ন সম্পর্কে প্রথমে আলোচনা করে নিই। মূলত এই হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড অনুসারে ক্লাস 6, 7 এবং 8 এদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন এসেছে। তো সেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মূলত যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা, যা গত বছরগুলিতে দেখা গেছে 15 নম্বরের হতো, এখন তার পরিবর্তে হবে 30 নম্বরের। এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, তার পূর্ণমান আগে ছিল 25, তা পরিবর্তিত হয়ে হবে 50। অন্যদিকে তৃতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট, সেটি কিন্তু অপরিবর্তিতই থাকছে। সেই অনুসারেই আজকে আমরা আমাদের এই পর্বটিকে তুলে ধরব। অর্থাৎ এই রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটি তোমরা এখন দেখতে পাচ্ছ, তার প্রশ্নপত্রের সমাধান হবে। তো এই 30 নম্বরের প্রশ্নপত্র থাকবে গণিতে। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা প্রথম ইউনিট টেস্টের জন্য মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সপ্তম শ্রেণীর গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা। এখানে 3 ধরনের প্রশ্নের রাখা হয়েছে। অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, সেখানে থাকবে 8টি প্রশ্ন, 8টিতে 8 নম্বর। এই অতি সংক্ষিপ্তধর্মী 8টি প্রশ্ন মধ্যে পাটিগণিত থেকে থাকবে 4টি, বীজগণিত থেকে থাকবে 2টি এবং জ্যামিতি থেকে থাকবে 2টি। সংক্ষিপ্তধর্মী প্রশ্ন থাকবে 8টি, মোট 16 নম্বর। এই 16 নম্বরের ভিতরে পাটিগণিত থেকে থাকবে 4টি আর বীজগণিত থেকে থাকবে 4টি, সর্বমোট 8টি। এবং সম্পাদ্য অর্থাৎ জ্যামিতির অংশ থেকে সম্পাদ্যের 2টি প্রশ্ন, 3 দুগুণে 6 নম্বর। সম্পাদ্য 2টি করতে হবে, 3টি দেওয়া থাকবে, কখনো 4টি দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের 2টি সমাধান করতে হবে। সর্বমোট 30 নম্বরের প্রশ্ন হবে এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের। তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে অবশ্যই এই রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটিতে প্রশ্নগুলির বিভিন্ন যে সেটগুলি রয়েছে, আমরা তার সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে আজ থেকেই শুরু করে দিচ্ছি। কারণ সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা আমাদের খাতায় তুলে ধরেছি, সেগুলি তোমাদের এখানে দিয়ে দেবো। তার পাশাপাশি তোমাদেরকে আমরা যে সম্পাদ্যের যে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ জ্যামিতির, সেই অংশগুলোরও সমাধান আমরা এখানে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা সমাধান করবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তার সাথে সাথে অবশ্যই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। তো দেখো, আজকের পর্বে আমরা তুলে ধরছি মূলত বিষ্ণুপুর স্যার মহেশ রমেশ ইনস্টিটিউশন এবং বাগনান কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের সমাধান। এখানে যে 30 নম্বরের প্রশ্নের সমাধান আমরা করব, তার অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলির সমাধান তোমাদের বইতেই করে দিচ্ছি। তার পাশাপাশি সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান মূলত আমরা খাতায় করে রেখেছি, তোমাদের সেগুলি বুঝিয়ে দেবো। আর 3-এর দাগের পর চতুর্থ যে দাগ, সেখানে রয়েছে জ্যামিতির প্রশ্নগুলো। সেই জ্যামিতির প্রশ্নগুলো আমরা মূলত তোমাদের কোষে বা এক প্রকার তোমাদের অঙ্কন করে দেখিয়ে দেবো, যাতে করে তোমরা নিজেরা অতি সহজেই প্রশ্নগুলো সমাধান করতে পারো বাড়িতেই। তো সেইভাবেই সমাধান করে দেওয়া হবে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তার পাশাপাশি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করবে। তো দেখো, প্রথম প্রশ্নে বলা রয়েছে এখানে কি না, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের দাগে বলেছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, 8 নম্বর থাকবে। তো বলেছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস, মানে 1 বছর সমান কত মাস, 12 মাস। তাহলে 12কে 1/4 দিয়ে যদি গুণ করতে তাহলে কত পেতাম, 4 3 12, মানে 3 মাস। এটা হবে 3 মাস। তারপরে রয়েছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী। তাহলে 5-এর সঙ্গে 13 গুণ করলে হবে 65, আর একটা হবে 7-এর সঙ্গে 13 গুণ করলে হবে 7 13 91। কারণ গসাগু যদি অনুপাত দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত 5:7, তাহলে এখানে আমরা তখন সেই গসাগু দিয়ে এই অনুপাতকে গুণ করে নেব, তাহলে কিন্তু আমরা প্রথম এবং দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব। হয়ে গেল। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন বলেছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সি হয়। তাহলে সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করে লিখি। তাহলে 12 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সেটা হয়ে যাচ্ছে -4 ডিগ্রি। তাহলে কত হবে, 12 আর এই 4, তখন কী হবে না, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তো যোগ হয়ে যাবে, সমান হবে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। তাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে 8 দুগুণে 16, অর্থাৎ 2 ডিগ্রি সি, অর্থাৎ 2 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা প্রতি ঘন্টাতে কমেছে। এটা হলো আমাদের পৃষ্ঠা 121-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বইয়ের 121 পৃষ্ঠা যে 3টে প্রশ্ন ছিল তার সমাধান করে দিলাম। এবার দেখো পরের পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান। পরের পৃষ্ঠাতে কী আছে দেখো, এখানে রয়েছে পরের পৃষ্ঠায়
এই যে কী আছে না রয়েছে -1 এর ঠিক আগের পূর্ণ সংখ্যা এবং ঠিক পরের পূর্ণ সংখ্যা কত। তাহলে -1 এর ঠিক আগের যে পূর্ণ সংখ্যা -1 এর আগের পূর্ণ সংখ্যাটা কি আছে আর পরের পূর্ণ সংখ্যাটাই বাকি। এখানে -1 এর আগে আছে 0 আর -1 এর পরের যে পূর্ণ সংখ্যা সেটা হবে কি না -2। তাহলে -1 এর ঠিক আগের পূর্ণ সংখ্যা এবং পরের পূর্ণ সংখ্যা হলো 0 এবং -2। এবারে সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করো। এখানে আছে +6 -9 সমান কত হবে না, এটা মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 9 6 হবে 15, +15 লিখতে পারি, +15। এবার রয়েছে ফাঁকা ঘরে এই লেস দেন অথবা গ্রেটার দেন চিহ্ন বসাও। এখানে রয়েছে 3^5 এবং এখানে আছে 5^3। 3^5 মানে 5টা 3-এর গুণফল। 5টা 3-এর গুণফল হলো কত না 81কে 9 দিয়ে গুণ করলে যেটা হয়, তার মানে 9 কে 9 হয় আর 9 8 72, 729। আর এটা হলো 5-এর কিউ মানে 3টা 5-এর গুণফল মানে 125। তাহলে এটা 729 বললাম আর এটা 125। তাহলে কে বড় না এখানে এই 729, অর্থাৎ এখানে এই গ্রেটার দেন চিহ্নটা বসবে, অর্থাৎ 3^5 এখানে বড়, তার থেকে ছোট হলো কে না 5^3। এবার দেখো আমরা এই একের দাগের 7-এর প্রশ্নের সমাধান করব। কি রয়েছে এখানে, এখানে বলে রয়েছে সঠিক উত্তরটি লেখো। এখানে আছে 15 ভাজিত 0 সমান কত হবে। এই 15কে 0 দিয়ে অর্থাৎ কোনো কিছুকে আমরা 0 দিয়ে ভাগ করা, এটা হলো কি অসংঘাত, অর্থাৎ 0 দিয়ে ভাগ করা যাবে না। এবার দেখো সঠিক উত্তরটি লেখো। এটা হলো এখানে বলেছে সরল করো, সরল করতে বলেছে এখানে কি হবে না 10×3 গুণ 6×4 গুণ 4/11। তো তাহলে সেক্ষেত্রে কী বের হবে না 10 10 100 103। তাহলে এখানে লিখবো আমরা 103/10 গুণ 6 3 18 আর 4 22, 22/3 গুণ 4/11। কাটাকাটি করলে 11 2 হবে 22। এবার 2 2 4 আর 2 5 হবে 10, কাটাকাটি যাচ্ছে না আর, তাহলে কত 4 4 3 হবে 12, 4 3 12, তাহলে 1 নেমে গেল, 4 1 4, 412/15। এবার একে ভগ্নাংশ করে দিলে কী হবে না মিশ্র ভগ্নাংশ করলে তাহলে হবে 15 2 30, 31 মানে 41, তাহলে হলো কত না এখানে থাকছে 11, 112, তাহলে 7 15 105, 5 ছিল আমাদের 12, তাহলে 7 15, অর্থাৎ 27×7=15 হবে, 27×7=15 হবে। এবার দেখো সত্য বা মিথ্যা লেখো। প্রদত্ত দুটি চিত্রের পরিসীমা পরস্পর সমান বলেছে। তো এই দুটো আমরা যদি যোগ করি, একটি আর একটি দুটো পরিসীমা, এটা হলো আমাদের একটা আয়তকার বা চতুর্ভুজ, আর এটা হলো একটি পঞ্চভুজাকার। একটা দুটো তিনটে চারটে 5টা বাহু আছে অর্থাৎ পঞ্চভুজ, আর এটা হলো চতুর্ভুজ। তাহলে 8 6 14 আর এই 8 6 14 অর্থাৎ 28, এটা হবে 28 সেমি। আর এক্ষেত্রে পাচ্ছি আমরা 3 3 6, 6 আর এই 15, 6 আর 15 তো হলো 21, 21 আর এই 7, এটাও হবে 28। তাহলে দুটো সমান সমান পরিসীমা, তাহলে কি এটা হবে সত্য, এটা লিখবো আমরা সত্য। তো এই ছিল আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্তধর্মী মোট 9টি প্রশ্ন, যার 8টি প্রশ্ন করতে বলা ছিল, আমরা 9টি প্রশ্নের সমাধান করে দিলাম। এবার আমরা চলে যাব 2-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো 2 এবং 3 তার সমাধানে। তার আগে আবারও সকলকে বলবো যে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর দেখো আমরা এগুলো খাতাতে করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, কম সময়ে যাতে করে আমরা তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি সেই জন্য। তো সেই কারণে তোমরা তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে তুলে ধরবে। তো দেখো এখানে বলেছে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। বলেছে 30 দিন পর 400 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে। দেখো এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু এর আগেও অনেকবারই তোমাদের করে দিয়েছি। তো আজও আমরা এই প্রশ্নটির সমাধান। তো দেখো আমরা প্রথমে কী করে নিয়েছি না প্রথমে এটাতে জনসংখ্যা, তারপর লিখেছি দিন সংখ্যা। জনসংখ্যা ছিল কত না 4000 জন, তাদের 190 দিনের খাবার ছিল কিন্তু 30 দিন তারা খেয়ে নিয়েছে, অর্থাৎ তাহলে এখনও পড়ে আছে 107 দিনের খাবার। এবার সেই সময় দেখা গেল তার থেকে আরও 800 জন অন্যত্র চলে গেল, তাহলে এখন আছে 3200 জন। এই 3200 জন লোক, অর্থাৎ লোকসংখ্যা কমে গেলে দিন সংখ্যা কী হবে না বাড়বে, তাহলে এটা হবে সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। এখন আমরা ঐকিক নিয়মে এবার সমাধান করেছি কি না 4000 জনের চলবে 160 দিন, একজনের চলবে বেশি দিন, তাহলে 160 × 4000, আর 3200 জন লোকের চলবে কম দিন, তাহলে সেক্ষেত্রে 160 × 4000/3200 কাটাকুটি করে পেয়েছি আমরা 200 দিন। তোমরা এটাকে সমানুপাতের নিয়মেও অঙ্কটা সমাধান করতে পারো। এটাকে যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক তাই এটা ব্যস্ত সমানুপাতি হবে। সেই ব্যস্ত সমানুপাতির নিয়মে এখানে তখন আমরা অনুপাতটাকে এভাবেও করতে পারি যে 3200 × 4000 সমানুপাতি হবে 160 এখানে
এই এক্স ধরে পড়ে তোমরা চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করবে, তাহলেও কিন্তু এই প্রশ্নটির সমাধান অতি সহজেই করা যাবে। তো দেখো এই গেল আমাদের এই পর্বের 2-এর দাগের 1-এর যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট যে প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাচ্ছি দেখো 2-এর দাগের যে প্রশ্ন রয়েছে তার সমাধানে। 2-এর দাগের প্রশ্নে রয়েছে কোনো ব্যক্তি মোট পরিমাণের কোনো সম্পত্তির মোট পরিমাণের 9/10 মূল্য 6,543 টাকা হলে ওই সম্পত্তির মোট পরিমাণের 1/2 অংশের মূল্য কত? 1/2 অংশের মূল্য চাইছে কত? তো দেখো এবার 2-এর দাগের প্রশ্নের সমাধান এখানে করে দিয়েছি। 2-এর দাগের প্রশ্ন, সেখানে সম্পত্তির পরিমাণ 9/10 আর মূল্য ছিল কত না 6,543 টাকা। তাহলে 1/2 অংশের মূল্য কত? এটা আমরা সম্পর্কটা কি না সরল সম্পর্ক, তাহলে সম্পত্তির পরিমাণ বাড়লে মূল্য বাড়বে, কমলে কমবে, তাহলে সরল সম্পর্ক। তাহলে সরল সমানুপাতিটি হবে 9/10 * 1/2 সমানুপাতি 6,543 * x। এখানে এই মূল্যটাকে আমরা চতুর্থ সমানুপাতির ক্ষেত্রে এক ধরে নিয়েছি। এবার নির্ণয় মূল্য তাহলে কত হচ্ছে, অর্থাৎ এই দ্বিতীয় এবং তৃতীয় সঙ্গে গুণফলকে আমরা এই প্রথম পদ দিয়ে ভাগ করেছি, তাহলে পেয়েছি কত? কাটাকুটি করে যেটা পেয়েছি সেটা হলো 3,635 টাকা। তার মানে এই 1/2 অংশের মূল্য হবে আমাদের কত টাকা না 3,635 টাকা। তো এই গেল আমাদের 2-এর দাগের যে 2-এর প্রশ্নটা ছিল তার সমাধান। এবার দেখো 2-এর দাগের 3-এর প্রশ্ন। 2-এর দাগের 3-এতে বলেছে এক ব্যক্তি তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র এবং কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তিনি কাকে কত টাকা দিলেন? তাহলে প্রথমে তিনি পেয়েছিলেন 1,96,150 টাকা, তার থেকে তিনি বিদ্যালয়ে দান করার পরে থাকবে কত টাকা না আমরা এই 1,96,150 থেকে 20,000 টাকা বিয়োগ করে দিয়েছি, তাহলে রইল 1,76,150 টাকা। এখন এই টাকাটাকে স্ত্রী, পুত্র এবং কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করছি, তাহলে অনুপাতের যোগফল হলো আমাদের 13। এবার তাহলে স্ত্রী পাবে কত না স্ত্রীর ভাগাটা হবে 13 টাকার মধ্যে 5 টাকা, অর্থাৎ যদি 13 টাকা থাকে তাহলে 5 টাকা পাবে স্ত্রী, তাহলে 5-13 গুণ 1,76,150 কাটাকুটি করে পেয়েছি আমরা 67,750 টাকা। 67,750 টাকা পাচ্ছে স্ত্রী। পুত্র কত পাবে? তার ভাগার হবে 4-13, অর্থাৎ 13 টাকার মধ্যে সে 4 টাকা পাবে, তাহলে 4-13 গুণ 1,76,150 কাটাকুটি করে এখানেও পেয়েছি 54,200 টাকা, অর্থাৎ পুত্র পেল 54,200 টাকা। এবার কন্যা সে কত পাচ্ছে না 4-13 গুণ এই 1,76,150কে কাটাকুটি করে পেল সেও 54,200 টাকা। তাহলে স্ত্রী পেল এই 1,76,150 টাকার মধ্যে 67,750, পুত্র পেল 54,200 টাকা আর কন্যা পেল 54,200 টাকা। তো এই হলো আমাদের এই পর্বের 2-এর দাগের যে 3-এর প্রশ্ন তার সমাধান। এবার দেখো 2-এর দাগের 4-এর প্রশ্ন। 2-এর দাগের যে 4-এর প্রশ্নটি রয়েছে সেখানে কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3। দুটি বাড়ির দামের অনুপাত হলো 4:3। প্রথম বাড়িটির দাম এখানে দেওয়া নেই, দ্বিতীয় বাড়ির দাম দেওয়া রয়েছে 4,20,000 টাকা। 4,20,000 টাকা। হ্যাঁ, আর কি বলেছে না বলেছে প্রথম বাড়ির দাম কত? প্রথম বাড়ির দাম যদি বলেছে যে 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো, তাহলে এখানে প্রথম বাড়ির দামটা আমাদের বার করতে হবে। অনুপাত থেকে আমরা বার করে নেব। কী রয়েছে দেখো করে দিয়েছি, এই ধরনের অঙ্ক আমরা আগেও সমাধান করেছি। তাহলে এখানে দেখো বলেছে প্রথম ও দ্বিতীয় বাড়ি, প্রথম ইস্টু দ্বিতীয় বাড়ি সমান 4:3, মানে প্রথম বাড়ির দাম যদি 4 টাকা হয় দ্বিতীয় বাড়ির দাম হবে 3 টাকা। দ্বিতীয় বাড়ির দাম আছে 4,20,000 টাকা, তাহলে প্রথম বাড়ির দাম হবে কত না 4-3 গুণ এই 4,20,000 কাটাকুটি করেছি পেয়েছি কত না এখানে পেলাম 5,60,000 টাকা। তাহলে 5,60,000 টাকা হচ্ছে প্রথম বাড়িটির দাম। নতুন যে দামের অনুপাতটা সেটা কী হবে? প্রথম বাড়ির দামের সঙ্গে আরও 70,000 টাকা যোগ করতে বলা আছে শর্তে, তাহলে এই 5,60,000-এর সঙ্গে 70,000 যোগ সমান করে পেয়েছি আমরা 6,30,000 টাকা। আর দ্বিতীয় বাড়ির দাম তো বলাই আছে 4,00,000 কত না 20,000 টাকা। তাহলে একে অনুপাতে আনলে আমরা 4টে করে শূন্য বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ 63:42 সমান সমান আমরা কি পাচ্ছি এখানে না সেক্ষেত্রে পেলাম 9:6 সমান 3:2। তো এইভাবে আমরা আমাদের এই যে 4-এর দাগের অঙ্কটা ছিল তার সমাধান করে দিলাম। এটা ছিল আমাদের এই পর্বের 4-এর দাগের প্রশ্ন, যদিও আমরা এর আগেও অঙ্কটা সমাধান করেছি। তো দেখো 4-এর দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার 5-এর দাগের যে প্রশ্ন তার সমাধান দেখো। এখানে বলা রয়েছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মিশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? জল ও ডেটলের এই অঙ্কটির প্রশ্নের সমাধানও আমরা এর আগে করে দিয়েছিলাম। তো দেখো এখানে কী রয়েছে, এখানে দেখো দেওয়া রয়েছে জল আছে কত না 1/4 ইন্টু 240, অর্থাৎ 240 মিলিলিটারে জল কত আছে সেটা বার করলাম 1/4 ভাগার করে, যেহেতু 1:3 ছিল তাহলে জল হবে কত না 1/3 অনুপাতে যোগ করে 4 পেয়েছি কাটাকুটি করে পেলাম তাহলে 60 মিলিলিটার। ডেটল আছে কত না 3/4 গুণ 240 কাটাকুটি করে পেয়েছি 180, 60 হলো 180। তাহলে জল আছে 60 মিলিলিটার আর ডেটল হলো 180 মিলিলিটার। এখন নতুন যে অনুপাতটা সেখানে জল আরও 60 মিলিলিটার ঢালা হলো, তাহলে 60 হলো 120 আর এখানে ডেটল 180 আছে, তাহলে কত হবে অনুপাতটা না 20:30 সমান হলো 4:6 সমান 2:3।
তাহলে উত্তর হবে কত না 2:3। তাহলে নতুন যে অনুপাতটা হবে সেখানে জল এবং ডেটলের অনুপাত হলো 2:3। তাহলে এই গেল আমাদের 2-এর দাগের যে 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তার সমাধান। এবার দেখো 3-এর দাগের যে সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো রয়েছে তার সমাধান। তো তার আগে আবারও বলবো যে ধৈর্য ধরে বাকি অংশগুলির সমাধানও দেখে নাও, আর অবশ্যই বাড়িতে একবার করে অনুশীলন করো, তাহলেই দেখবে এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আমরা এই প্রশ্নপত্রে বা প্রশ্নবিত্রাতে পাচ্ছি। তার মানে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো সেই কারণে অবশ্যই সমাধানগুলো দেখে নাও, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো দেখো এবার 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে বলেছে সরল করো। এখানে সরলটিতে বলেছে কি না, প্রথমে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 দুগুণে 8 নাম্বার আছে। তো সরল করো, সেখানে আছে 4⁵ ইন্টু a⁴ b⁴ 3 বাই a⁴ ইন্টু 4⁴ ইন্টু a⁵ b²। এখানে এ বি নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর মানও 0 নয়, আবার বি এর মানও কিন্তু 0 নয়, অর্থাৎ এ বা বি কেউই কিন্তু 0 নয়। তো দেখো তাহলে এর সমাধান আমরা কীভাবে করেছি। এখানে এই a⁵ ছিল, আর এটা ছিল এই 4⁵, আর এখানে ছিল 4⁴। তাহলে আমরা সূচকের নিয়ম অনুসারে কী করি, ভাগের সময় ঘাতগুলো বিয়োগ করি। তাহলে 5 থেকে এই 4 বিয়োগ করে নিয়েছি। তাহলে 4⁵ - 4, আর এখানে আছে a⁴, আর এটা আছে a⁵। তাহলে 8 থেকে 5 মাইনাস করেছি, আর এখানে আছে b⁵, আর এটা আছে b⁵2, অর্থাৎ বি এর 3 থেকে 2 চলে গেছে, অর্থাৎ এখানে পেয়েছি 4, আর এটা পেয়েছি a⁵ আর বি। তাহলে 4a³ b। এটা হয়েছে আমাদের 3-এর দাগের 1-এর প্রশ্নের সমাধান। এবার দেখো 3-এর 2-এর দাগের প্রশ্ন। 3-এর 2-এরটি বলছে কি না, তার আগে রয়েছে কি অথবা নির্ণয় করো। অথবা মান নির্ণয় আছে এখানে। এখানে আছে 25² প্লাস 25-এর পাওয়ার আছে 5, আর নিচে রয়েছে 5-এর পাওয়ার 10। এই ধরনের প্রশ্ন আগে সমাধান করেছি। তাহলে 25⁵ ইন্টু 25⁵ বাই 5⁻10 আছে। দেখো এর সমাধান কীভাবে করলাম। এখানে আমরা এই পাওয়ারগুলো যোগ করে নিয়েছি। 25-এর পাওয়ার এখন হয়ে গেছে 7 উপরে, আর নিচে আছে 5-এর পাওয়ার 10। আমরা এই 25কে ভাঙলে দুটো 5 পাচ্ছি, অর্থাৎ 7 করে। তাহলে 5 × 5 হোল 7, মানে 5-এর পাওয়ারও 7, এই 5-এর পাওয়ারও 7। তার মানে 5-এর পাওয়ার হলো মোট, উপরে হলো 14, নিচে হলো 10। এখন ভাগের সময় আমরা কী করি না, পাওয়ারগুলো বিয়োগ করি। তাহলে 5⁴ থেকে 10 বিয়োগ করলে পাচ্ছি আমরা 5⁴ সমান হলো 625। তাহলে এই অথবা যেটা ছিল 3-এর, সেই অথবা প্রশ্নেরও সমাধান করে দিলাম। এবার দেখো পরের যে প্রশ্ন তার সমাধান, অর্থাৎ আমাদের এই 2-এর দাগের বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে x + 4 সেমি, 2x + 1 সেমি এবং 4x - 8 সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত? তাহলে ত্রিভুজটার পরিসীমা চাইছে আমাদের। এখানে ত্রিভুজের পরিসীমা চাইছে, 3টে বাহুর মাপ দেওয়া আছে। তাহলে আমরা কি জানি ত্রিভুজের পরিসীমা হচ্ছে বাহু 3টির যোগফল। তাহলে বাহু 3টির যোগফল হলে একটা হলো x + 4, আর একটা ছিল কি না 2x + 1, আর একটা ছিল 4x - 8। তাহলে যোগ করে নিয়েছি। এবার বন্ধনীগুলো ভেঙে নিলাম। তাহলে x + 4 + 2x + 1 + 4x - 8। এখন এই একটা x আর এই দুটো x, 3টে x হলো, আর এই 4টে x, মোট হলো 7টা x। আর এখানে রয়েছে 4 আর এই 1 5, তার থেকে -8, তার মানে হলো -3। তাহলে 7x - 3 সেমি। তাহলে ত্রিভুজটির পরিসীমা হবে 7x - 3 সেমি। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্ন এখানে বলেছে সরল করো। এখানে রয়েছে a + b × a - b প্লাস b + c × b - c প্লাস c + a × c - a। তো দেখো এটা আমরা সূত্রের সাহায্যে এর সমাধান করেছি। কি আছে না a + b × a - b, সূত্র করলে কি হয় না a² - b²। আবার প্লাস আছে, প্লাস দিয়ে দিয়েছি। b + c × b - c, তার মানে b² - c²। প্লাস আছে, প্লাস দিলাম। এখানে আছে c + a × c - a সমান c² - a²। তাহলে a² থেকে -a² কেটে গেল, b² এর সঙ্গে প্লাস b² কেটে গেল, আর c² - c² প্লাস c² কেটে গেল, সমান কত হলো 0। তাহলে এটা পেলাম আমরা কত না 0, অর্থাৎ এই সরল অঙ্কটির সমাধানও আমরা করে দিলাম। 4-এর এবার অথবা একটি সরল অঙ্ক রয়েছে। দেখো এখানে রয়েছে p × q - r প্লাস q × r - p প্লাস r × p - q। এর সমাধান করতে বলেছে। তো দেখো এক্ষেত্রে আমরা কি করেছি, এক্ষেত্রে এই p এর সঙ্গে q এর গুণ করেছি। তাহলে pq, p এর সঙ্গে -r এর গুণ করি, তাহলে -pr, প্লাস q এর সঙ্গে r এর গুণ করলে পেয়েছি qr প্লাস qr। এই প্লাস q এর সঙ্গে -p এর গুণ করে পেয়েছি -pq। এবার প্লাস r এর সঙ্গে p এর গুণ হয়েছে কি না প্লাস pr, প্লাস p এর তে -q এর গুণ হয়েছে -qr। এবার দেখো প্লাস pq, আর এখানে আছে -pq, কেটে গেছে। আবার এখানে আছে -pr, এখানে পেয়েছি আবার প্লাস pr, কেটে গেল। আবার এখানে পেয়েছি প্লাস qr, এখানে পেয়েছি -qr, এটাও কেটে গেল। তাহলে কি থাকছে না 0 হয়ে গেল। অর্থাৎ এই দুটি প্রশ্নের সমাধান কিন্তু 0 পেলাম, এখানেও 0 পেলাম। এবার দেখো এটা হয়ে গেল। এবার এই প্রশ্নটার সমাধান আমরা করে দিলাম। তার পাশাপাশি এখানে ছিল বলছে গুণ করো। আচ্ছা 5-এ এই 4-এর দাগের প্রশ্নটা, 4-এর দাগের প্রশ্ন যেটা ছিল তার সমাধান। দেখো 4-এর দাগের প্রশ্নটার আগেই আমরা এখানে এবার করব 5a - 3b কে a + b - c দিয়ে গুণ। তো দেখো এই গুণটাও কিন্তু এখানে দেখানো আছে, এখানে ছিল। তাহলে গুণটা কী ছিল না, এখানে 5a সঙ্গে আমরা এর গুণ করবো, তাহলে 5a²। 5a তে গুণ করছি b এর, তাহলে 5ab। এবার 5a এর সঙ্গে -c এর গুণ করলে হবে -5ac।
তাহলে হয়ে গেল এই 5a দিয়ে গুণ করা। এবার -3b দিয়ে এই তিনটে পদকে গুণ করবো, তাহলে -3bর সঙ্গে এ গুণ হলে -3ab, তারপরে -3b এর সঙ্গে +b এর গুণ করলে -3b², এবার -c এর গুণ করলে হচ্ছে +3bc, দেখো 3bc। এবার এই 5a² আর এখানে কেউ স্কোয়ার নেই, তাহলে 5a² বসে গেল। এখানে ছিল 5ab, আবার এখানে ছিল -3ab, তাহলে 5ab থেকে 3ab চলে গেলে থাকছে 2ab +2ab। এখানে ছিল 5ac বসে গেল, কারণ এখানে ac পদ আর ছিল না। এবার এখানে রয়েছে -3b², এখানে সেটা বসে গেছে -3b², আর এখানে ছিল +3bc। তো এটা হলো আমাদের 4 দাগের প্রশ্ন, 4 দাগের, এবং তার এই 3-এর অথবাটার সমাধান করে দিয়েছি, আগে করে দিয়েছি। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি 5 দাগে, 3-এর 5 দাগে ভাগ অঙ্ক। এই প্রশ্নের সমাধান কিন্তু বহুবার করে দেওয়া হয়েছে তোমাদের। দেখো এখানে কি বলে দেওয়া আছে না, এখানে বলা রয়েছে, এই প্রশ্নেতে বলা রয়েছে কি না 3abc + 6a² bc² -9a³ b²c³ একে ভাগ করতে বলেছে -3abc দিয়ে। তো দেখো কীভাবে ভাগটা করেছি আমরা। এখানে 3abc + 6a² bc² -9a³ b²c³ তাকে ভাগ দিচ্ছি আমরা -3abc দিয়ে। তাহলে এখানে প্রত্যেকটাকে এই -3abc পদ দিয়ে ভাগ করেছি, এইভাবে লিখে নিয়েছি। এবার আমরা কাটাকুটি করেছি, কাটাকুটি করলে আমরা কী পাচ্ছি, এখানে দেখো মাইনাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা যেহেতু কেটে গেছে তাহলে -1, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2 3 6, আর এখানে কী হয়েছে না এটা a² ছিল, নিচে ছিল a, তাহলে একটা a থাকছে, আর b কেটে গেছে c², আর এটা নিচে ছিল c, তাহলে শুধু c থাকছে, তাহলে -2ac। আর এখানে পেয়েছি 3 3 9, তাহলে কি প্লাসে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, তাহলে 3 এই a³ থেকে আর এই a, তার মানে কি হলো a² থাকছে, b², আর এটা ছিল নিচে b, তাহলে থাকছে b, c³ আর নিচে ছিল c, তাহলে হচ্ছে c², তাহলে পেলাম -2ac + 3a² bc²। এই হলো আমাদের 3-এর 5 দাগের প্রশ্ন। এবার দেখো 3-এর শেষ প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন বা এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই একটি থাকবে। প্রশ্নেতে রয়েছে 9 × 10, এখানে বলেছে প্রদত্ত বিস্তার থেকে সংখ্যাটি লিখতে বলেছে। সংখ্যাটা কি, কত? 9 × 10⁴ + 5 × 10⁵ + 6 × 10⁵2 + 7 × 10⁵1 + 8 × 10⁵0। তাহলে কি করেছি দেখো এখানে, তার মানে 9 এখানে 10⁴ ছিল, তার মানে এখানে 4টে শূন্য বসে গেল 9-এর পিঠে, প্লাস 5 × 10⁵ ছিল, তাহলে এখানে 3টে শূন্য বসে গেল 5-এর পিঠে, প্লাস 6 এখানে 10⁵2 ছিল, অর্থাৎ 2টো শূন্য বসিয়ে নিলাম, প্লাস 7 এখানে 10⁵1 ছিল, তার মানে একটা শূন্য বসে গেল, আর এখানে আছে 8 × 10⁵0 মানে এটা 1, তাহলে 8। তাহলে গুণ করে যোগ করে যখন এটা পেলাম, সেখানে হলো কত, এখানে 8, এখানে বসিয়েছি 7, এখানে বসিয়েছি 6, এখানে বসিয়েছি 5, এখানে বসিয়েছি 9, অর্থাৎ 95,678 হবে সংখ্যাটা। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 1 থেকে 3-এর দাগ পর্যন্ত সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো মূলত পাটিগণিত এবং বীজগণিতের, তার সমাধান আমরা তুলে ধরলাম। এখন আমরা সমাধান করব জ্যামিতির যে অংশগুলো রয়েছে, অর্থাৎ যে সম্পাদ্যের অঙ্কগুলো, তার প্রশ্নের সমাধান। তার আগে আবারও সকলকে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারণ এবার আমরা এই তোমাদের যে সম্পাদ্যের অঙ্কগুলো রয়েছে অর্থাৎ জ্যামিতির প্রশ্নগুলো, তার সমাধান আমরা তোমাদের এঁকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা অঙ্কন করবে এবং সেই সঙ্গে অঙ্কন চিহ্ন দেবে। তো দেখো এখানে বলেছে কি না, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ ABC অঙ্কন করো যার মান 60 ডিগ্রি। স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। অত্যন্ত সহজ। কীভাবে না, এইভাবে আমরা স্কেল বসিয়ে পরে প্রথমে এটা দাগ টেনে নেবো, বা সরলরেখা যেটা বলছি, এটা দাগ টানলাম। এবার আমরা এখানে এই পেন্সিল কম্পাসের সাহায্যে এটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা যে মাপে নেব, ঠিক সেই মাপেই কিন্তু আমরা এই বৃত্তচাপ থেকে এখান থেকে কিন্তু কেটে নেব। যে কাটটা হবে সেটাই হবে 60 ডিগ্রি। কত সহজ। তো এইভাবে আমরা এই 60 ডিগ্রি কোণটা এবার এটা যোগ করে নেব, যোগ করে নিলাম। এটা হলো আমাদের 60 ডিগ্রি। নাম দেবো কি, এটা নাম দিলাম ABC, এটা হলো 60 ডিগ্রি। তাহলে কোণ ABC সমান হলো 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 4-এর 2-এর দাগের প্রশ্ন। বলছে কেবলমাত্র স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো দেখো 45 ডিগ্রি কোণ আঁকবো কীভাবে না, সেক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এক্ষেত্রে দেখো কী করবো, এক্ষেত্রে ঠিক আগের মতোই প্রথমে আমরা একটা সরলরেখা টেনে নিচ্ছি, তারপর এখানে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। সেই বৃত্তচাপ থেকে দিয়ে আমরা 90 ডিগ্রি কোণ প্রথমে আঁকবো। 90 ডিগ্রি কোণ কীভাবে আঁকে, এটা হলো 60 ডিগ্রি। এবার ওই কাটের থেকে যখন আবার কাট দেবো সেটা হবে 120 ডিগ্রি। এবার আমরা উপর দিয়ে কাটবো। এই 60 ডিগ্রি এবং 120 ডিগ্রির উপরে কাটলে পরে পাবো যেটা, সেটা হলো 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণকে আমরা কী করবো, এবার প্রথমে 90 ডিগ্রি কোণকে আমরা চিহ্নিতকরণ করে নেব। এটা হলো আমাদের 90 ডিগ্রি কোণ, এটার নাম দিলাম আমরা PQR। এই 90 ডিগ্রি কোণকে আমরা কী করবো, এবার সমদ্বিখণ্ডিত করবো। তো দেখো সমদ্বিখণ্ডিত কী করে করছি, এখান থেকে বসিয়ে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে কাটলাম। আবার এখানে বসিয়ে, অর্থাৎ এই 90 ডিগ্রির যে সীমানা বৃত্তচাপের উপর, সেখানে আমরা বসালাম। এবার কেটে নিলাম। এবার এদের আমরা যোগ করে নেব। তো দেখো এবার আমরা এদের যোগ করে নিচ্ছি। তো এই হলো আমাদের, এটা হলো S।
তাহলে এটা হবে আমাদের 45 ডিগ্রি কোণ। তাহলে কি হলো না, কোণ এস কিউ আর সমান সমান হবে 45 ডিগ্রি। তো দেখো স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা মূলত এই 45 ডিগ্রি কোণটাকে এঁকে নিলাম। এবার দেখো আমরা চলে যাচ্ছি কি না, আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্নটি রয়েছে 120 ডিগ্রি কোণ আঁকতে বলেছে কেবলমাত্র স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কোণ। তো দেখো এটিও অত্যন্ত সহজ, প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত সহজ, কিন্তু সেটাকে তোমাদের ঘরেতে 2 থেকে 1 বার করে অনুশীলন করতে হবে, তাহলেই তোমরা দেখবে সহজেই পাচ্ছ। তো আমরা একটা সরলরেখা টেনে তাকে আমরা একটা বৃত্তচাপ নিলাম, সেই বৃত্তচাপটার মান যদি কাটি তাহলে এটা হবে কত, 60 ডিগ্রি। আবার এটাকেই আবার সেখান থেকে যদি আবার কাটতে থাকি ওই বৃত্তচাপটাকে, তাহলে সেটা হবে আমাদের 100। তো এবার আমরা তাহলে কী করবো না, এদের যোগ করে নেব। তো দেখো এটা যোগ করে নিলাম, তাহলে এখানে কী হলো, এটা না এটা হলো আমাদের 120 ডিগ্রি। এর নামকরণ করবো, কী নাম দিব না, এখানে নাম দিচ্ছি ধরো এখানে এম এন ও, এই এম এন ও কোণ সমান হলো 120 ডিগ্রি। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ছিল মূলত আমাদের আজকের যে সপ্তম সেট প্রশ্নপত্র তার সমাধান, অর্থাৎ রায় ও মার্টিনের যে 7টা প্রশ্নের পত্রের সমাধান আমরা প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের তুলে দিলাম। আশা করি প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যে প্রশ্নগুলোর সমাধান তোমরা এর আগে হয়তো বইতে করেছো, একসঙ্গে গুরুত্বপূর্ণ বা যে তোমাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো তার সমাধান কীভাবে অতি সংক্ষেপে করতে পারবে তাই প্রথম দেখলে। তো যদি তোমাদের কোনো জায়গায় তবুও কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে, আর এরকমই গুরুত্বপূর্ণ বাকি ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখবে। সেই সঙ্গে চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আগামী দিনে আমরা এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু তোমাদের এই প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট টেস্টের জন্য পাশাপাশি সপ্তম শ্রেণীর, অষ্টম শ্রেণীর এবং ষষ্ঠ শ্রেণী আমরা কেশবচন্দ্র নাগের যে নবগণিত বা কেশবচন্দ্র নাগের যে সমস্ত গণিতের বইগুলো রয়েছে তারও সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। সেই ভিডিওগুলো প্রত্যেকে তোমরা দেখবে এই আশা ভরসা রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।